সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শুরু করব প্রাণীবিজ্ঞানের নতুন আরেকটি অধ্যায় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, রক্ত ও সংবহন। তো চলো শুরু করা যাক। তো এখানে প্রথম প্রশ্নটি আসছে, কোন প্রাণীর লোহিত কণিকায় নিউক্লিয়াস নেই? কোন প্রাণীর লোহিত কণিকায় নিউক্লিয়াস নেই? মানুষ। কারণ আমরা জানি স্তন্যপায়ী প্রাণীর লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে। তো স্তন্যপায়ী প্রাণী হচ্ছে এখানে যেগুলো আছে, উট, পাখি এবং ব্যাঙ, মানুষ, চারটার মধ্যে স্তন্যপায়ী প্রাণী কোনটা? মানুষ, ঠিক আছে। সেহেতু কোন প্রাণীর লোহিত কণিকায় নিউক্লিয়াস থাকবে না? মানুষ। পরের প্রশ্ন, কোনটিতে নিউক্লিয়াস থাকে না? সেম প্রশ্ন, স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকা, এখানে ডিরেক্ট আনসার আছে। পরের প্রশ্ন, কোন শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াসটি 2 লোব বিশিষ্ট? ইউসিনোফিল। কৃত্রিম পেসমেকারের ব্যাটারি কিসের তৈরি? কৃত্রিম পেসমেকারের ব্যাটারি, কৃত্রিম পেসমেকার এখানে যে ব্যাটারিটা ইউজ করা সেটা হচ্ছে লিথিয়ামের তৈরি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটা একই সাথে রক্ত সংবহন চ্যাপ্টার থেকে যেমন আসে, তেমন কেমিস্ট্রির তড়িৎ রসায়ন থেকেও সেম প্রশ্নটা আসে এবং খুবই গুরুত্বপূর্ণ। সো এটা মাথায় রাখবা, কৃত্রিম পেসমেকারের ব্যাটারি লিথিয়ামের তৈরি। পরের প্রশ্ন, করোনারি ধমনী কোথায় রক্ত সংবহন করে? আচ্ছা, আমরা একটা নোট নেই। তো এখানে আমরা একটা জিনিস, টোটাল যে রক্ত সংবহনটা হয় হৃৎপিণ্ডের মাধ্যমে কিভাবে, সেটা আমরা দেখি। এটা যদি আমরা একটা হৃৎপিণ্ড কল্পনা করি, তাহলে হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ টোটাল। এটা হচ্ছে ডান অলিন্দ, এটা ডান নিলয়, এটা বাম অলিন্দ, এটা হচ্ছে বাম নিলয়। তো দেহের সমগ্র দেহ থেকে, দেহের উপরের অংশ থেকে অর্থাৎ সুপিরিয়র ভেনা ক্যাভা এবং নিচের অংশ থেকে অর্থাৎ ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে দেহের সমগ্র যে অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো কোথায় আসে? ডান অলিন্দে, ঠিক আছে। তো এখানে আসে। আর হৃৎপিণ্ডের যে নিজের যে হৃৎপিণ্ডের পেশি থেকে যেগুলো আসে সেটা কিসের মাধ্যমে পরিবহন করে? করোনারি সাইনাস। তো হৃৎপিণ্ডের নিজেরও কিছু পুষ্টির দরকার এবং সেটাই কিসের মাধ্যমে আসে? করোনারি সাইনাস, ঠিক আছে। তো এটা মাথায় রাখবা। দেন এখানে টোটাল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা আসার পর এই পথে এখানে চলে আসে, অর্থাৎ ডান নিলয়, ঠিক আছে, ডান নিলয়। এবং এখানে যে একটা কপাটিকা থাকে সেটার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। কপাটিকার কাজ হচ্ছে রক্ত প্রবাহকে একমুখী করা, অর্থাৎ এখান থেকে এখানে আসার পর বিপরীত প্রবাহ, অর্থাৎ এখান থেকে এখানে যাইতে না পারে, ঠিক আছে। তো অবশ্যই এখান থেকে রক্তটা এখানে আসবে। এখনো পর্যন্ত রক্তটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তই আছে। এখন এখান থেকে একটা ধমনী তৈরি হবে, সেটা হচ্ছে পালমোনারি ধমনী, ঠিক আছে। পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তকে ফুসফুসের মধ্যে নিয়ে যাবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে একমাত্র ব্যতিক্রম, কারণ আমরা জানি ধমনী সবসময় অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, কিন্তু এখানে দেখা যায় যে পালমোনারি ধমনী সেটা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে নিয়ে যায়, ঠিক আছে। এবং এখানে ফুসফুসে নিয়ে যাওয়ার পর সেটা অক্সিজেন সমৃদ্ধ হবে, দেন সেটা পালমোনারি শিরার মাধ্যমে বাম অলিন্দে নিয়ে চলে আসবে, ঠিক আছে। তো এটাও আরেকটা ব্যতিক্রম, কারণ পালমোনারি শিরা, আমরা জানি শিরা হচ্ছে সবসময় কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, কিন্তু এখানে পালমোনারি শিরা সেটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করতেছে, ঠিক আছে। তো পালমোনারি শিরা এবং পালমোনারি ধমনী দুইটা হচ্ছে ব্যতিক্রম, ধমনী এবং শিরার সংজ্ঞা, ঠিক আছে। তো এটা মাথায় রাখবা। এবং এখানে যেহেতু রক্তটা চলে আসলো বাম অলিন্দে আসার পর সেটা কিন্তু অলরেডি কারো অক্সিজেন সমৃদ্ধ হয়েছে, দেন এখান থেকে আবার বাম নিলয়ে, ঠিক আছে, বাম নিলয়ে আসবে। আর এখানে যে কপাটিকাটা থাকবে সেটা হচ্ছে বাইকাসপিড বা দ্বিপত্রী, এবং এর আরেকটা নাম হচ্ছে মাইট্রাল কপাটিকা, ঠিক আছে। তো এটার মাধ্যমে কপাটিকার কাজ অলরেডি জানো, বিপরীত প্রবাহ বাধা দিবে, এখানে চলে আসবে। এটা হচ্ছে বাম নিলয়, ঠিক আছে। দেন অ্যাওর্টার মাধ্যমে এখান থেকে সারা দেহে আর কি রক্ত পৌঁছাবে। হ্যাঁ, অ্যাওর্টার মাধ্যমে কোথা থেকে? বাম নিলয় থেকে সারা দেহে পৌঁছাবে। তাহলে বুঝতেই পারতেছো এখানে খুব একটা স্পিডে একটা ধাক্কা খাবে, তার মানে অবশ্যই এই প্রাচীরটা পুরো হওয়া দরকার, অবশ্যই এই প্রাচীরটা পুরো হওয়া দরকার। তাহলে প্রশ্নটা যদি আসে যে হৃৎপিণ্ডের সবচেয়ে পুরো প্রকোষ্ঠ কোনটি, তাহলে উত্তর আসবে কোনটি? এটি মানে বাম পাশ এবং নিলয়, তার মানে বাম নিলয়, ঠিক আছে।
অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে রক্ত সংবহন করতে পারবে। তাহলে এখান থেকে প্রশ্ন যেগুলো আসবে যে কোন ধমনী বা কোন শিরা অক্সিজেন না কার্বন ডাইঅক্সাইড কোনটা বাহী রক্ত সংবহন করে, এবং দেন অ্যাওর্টা বা ইনফিরিয়র ভেনা কেভা সুপিরিয়র ভেনা কেভা কোনটা কোথা থেকে রক্ত আনে, যেমন এখানে আছে হৃৎপিণ্ডের প্রাচীর থেকে, ওখানে রক্ত সাপ্লাই দেয় কি করোনারি সাইনাস, ঠিক আছে। তো এটা যখন যেভাবে প্রশ্ন আসবে তখন সেখানে, যেমন এখানে ছিল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, এখানে পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে পৌঁছালো, ঠিক আছে। তো একইভাবে তো এই যে এই টোটাল বেসিকটা যদি আমরা জানতে পারি তাহলে অনেকগুলো প্রশ্নের আনসার করে ফেলতে পারবো, ঠিক আছে। তো আমরা এখন প্রশ্নে ফিরে যাই। এখানে করোনারি ধমনী কোথায় রক্ত সংবহন করে? করোনারি ধমনী, আচ্ছা, করোনারি ধমনী কোথায় রক্ত সংবহন করে? করোনারি ধমনী কোথায়? হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ডে রক্ত সংবহন করে করোনারি ধমনী, হৃৎপিণ্ডে। আর মানুষের মস্তিষ্কে কয়টি ভেন্ট্রিকল দেখা যায়? এটা হচ্ছে মুখস্থ করবো। মানুষের টোটাল ভেন্ট্রিকল দেখা যায় হচ্ছে 4টা, ঠিক আছে, এটা মাথায় রাখবা। পরের প্রশ্ন হচ্ছে মানবদের হৃদযন্ত্রের কোনটিকে পেসমেকার বলে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং বারবার পরীক্ষা আসার মতো একটি প্রশ্ন। মানবদের হৃদযন্ত্রের কোনটিকে পেসমেকার বলে? পেসমেকার হচ্ছে হৃৎপিণ্ডে কিছু জাংশনাল টিস্যু থাকে, তার মধ্যে একটা সাইনোঅ্যাট্রিয়াল নোড, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে পেসমেকার, ঠিক আছে। সাইনোঅ্যাট্রিয়াল নোড, এর আরেকটা নাম সাইনোঅ্যাট্রিয়াল, অর্থাৎ সাইনো থেকে এস এবং অ্যাট্রিয়াল থেকে এ, অর্থাৎ এটা এখান থেকে আসে এস এ নোড। তো প্রশ্নে যেটা থাকবে সেটা আনসার। সাইনোঅ্যাট্রিয়াল নোড এবং এস এ নোড একই জিনিস, তো যেটাই থাকুক না কেন সেটা মূলত পেসমেকার, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন, হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলে? ডায়াস্টোল। ডান নিলয় থেকে রক্ত কোথায় যায়? ডান নিলয়। ডান নিলয় অর্থাৎ ডান নিলয় থেকে পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী থেকে ফুসফুসে, ঠিক আছে। পালমোনারি ধমনী থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে নিয়ে যায়। তো আমরা আগে যেটা পড়লাম ওখান থেকে আর কি মূলত আনসার করা যাবে সবগুলার। মানবদের সকল শিরা হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে প্রবেশ করে? অবশ্যই ডান অলিন্দ, ডান অলিন্দে প্রবেশ করে এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিয়ে ডান অলিন্দে প্রবেশ করে, তারপর বাকি যেই পাথওয়েগুলো ছিল সেগুলো অনুসরণ করে। পরেরটা হচ্ছে হৃৎপিণ্ডের প্রাচীর কি ধরনের পেশি নিয়ে গঠিত? হৃৎপিণ্ডের প্রাচীর হচ্ছে হৃৎপেশি নিয়ে গঠিত, যেটা একটা অনস্তিক পেশি। পরের প্রশ্ন, মানুষের হৃৎপিণ্ডের ভেতরে রক্ত প্রবেশে সাহায্য করে কোন কপাটিকা? মানুষের হৃৎপিণ্ডের ভেতরে এটা হচ্ছে মূলত বাইকাসপিড কপাটিকা এবং সেমিলুনার কপাটিকা। বাইকাসপিড কপাটিকা হচ্ছে ভেতরে থাকে, সেমিলুনার এটা মূলত হচ্ছে যেহেতু কপাটিকা বলছে মানুষের হৃৎপিণ্ডের ভিতরে, এটা হচ্ছে কনফিউজিং প্রশ্ন। তো সেমিলুনার কপাটিকা, বাইকাসপিড কপাটিকা ভেতরে বললে, যেহেতু ভেতরে বলছে বাইকাসপিড কপাটিকাটা থাকে ভেতরে, এবং সেমিলুনার কপাটিকা বলতে বোঝায় অর্ধচন্দ্রাকৃতির, অর্থাৎ বাইকাসপিড এবং ট্রাইকাসপিড ছাড়া মোটামুটি সব কপাটিকাই হচ্ছে সেমিলুনার কপাটিকা। তো এটা মূলত কনফিউজিং প্রশ্ন, এটা মার্ক করা থাকলো। পরের প্রশ্ন, হৃদচক্রের সময়কাল কত সেকেন্ড? হৃদচক্রের সময়কাল কত সেকেন্ড? এটা হচ্ছে 0.8 সেকেন্ড। অর্থাৎ আমরা জানি যে অলিন্দের ডায়াস্টল এবং সিস্টলে 0.8 সেকেন্ড লাগবে, একই সাথে নিলয়ের ডায়াস্টল এবং সিস্টলে 0.8 সেকেন্ড লাগবে। এখন এইটা হচ্ছে আলাদাভাবে যদি পরীক্ষা আসে সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা মাথায় রাখবা যে আমরা জানি যে অলিন্দের ডায়াস্টলে সবচেয়ে বেশি সময় লাগবে, কত? সেটা 0.7। তাহলে দুইটা মেলায় যদি হচ্ছে 0.8 হয় তাহলে অলিন্দের সিস্টলে কত সময় লাগবে? 0.1, ঠিক আছে। তাহলে 0.7 এবং 0.1 এটা মূলত 0.7, 0.5, 0.7, 0.5, 0.3, 0.1, অর্থাৎ অলিন্দের হবে সব থেকে বড়টা এবং সব থেকে ছোটোটা। অর্থাৎ অলিন্দের ডায়াস্টল যদি বলে তাহলে ডায়াস্টল অবশ্যই সময় বেশি লাগবে 0.7, আর সিস্টলে 0.1। এবং যদি তোমাকে প্রশ্ন করে এইভাবে যে নিলয়ের সিস্টল এবং ডায়াস্টলের সময়কাল কত, তো নিলয়, তাহলে যেটা সময়টা বড় সেটা হবে ডায়াস্টল এবং যেটা কম সেটা হবে সিস্টল, ঠিক আছে। তাহলে নিলয়ের ডায়াস্টলের সময় লাগবে 0.5 এবং সিস্টলে 0.3, এবং দুইটা যোগ করলে এটা 0.5, 0.3, 0.8 হবে, এবং অলিন্দের ক্ষেত্রেও 0.8, ঠিক আছে। তো হৃদচক্রের সময়কাল 0.8 সেকেন্ড। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের ডান অলিন্দের সাথে নিচের কোনটি যুক্ত থাকে? ডান অলিন্দ, ডান অলিন্দের সাথে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা,
অর্থাৎ সুপিরিয়র ও ইনফিরিয়র ভেনা কেভা থাকে। যেমন সুপিরিয়র হচ্ছে দেহের উপরের অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত এখানে বহন করে, এবং ইনফিরিয়র ভেনা কেভা নিচের অংশ থেকে ওখানে রক্ত সংবহন করে, ঠিক আছে। তো পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের উদ্দীপনা স্থান কোনটি? সাইনোয়াট্রিয়াল নোড, সাইনোয়াট্রিয়াল নোড বা এসএ নোড, এটাকে বলা হচ্ছে পেসমেকার, ঠিক আছে। এটা আমাদের আগে পড়া শেষ। নেক্সট, হার্ট অ্যাটাকের অপর নাম কি? হার্ট অ্যাটাকের অপর নাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। মায়ো, এই মায়ো শব্দটা যেখানে থাকবে সেখানে পেশি শব্দটা আসবে, অর্থাৎ পেশি। মায়ো মানে হচ্ছে পেশি। কার্ডো, কার্ডো মানে হচ্ছে কি হৃৎপিণ্ড, তাহলে মায়োকার্ডিয়াল বলতে হৃৎপিণ্ডের পেশিকে বোঝায়, এবং ইনফার্কশন, ঠিক আছে। তো এখানে আরেকটা মায়োকার্ডিয়াল ইসকেমিয়া আছে, কিন্তু এটা হবে না, মূলত মায়োকার্ডিয়াল ইনফার্কশনটা হবে। তো হার্ট অ্যাটাকের অপর নাম কি? মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ঠিক আছে। এটা মাথায় রাখবে, এটা পরীক্ষা আসতে পারে। বসা অবস্থায় প্রাপ্তবয়স্ক মানুষের স্পন্দন চাপ কত? 65 থেকে 75। হার্টের পেসমেকারটি হলো এসএ নোড, সাইনোয়াট্রিয়াল নোড, বা সেটাই হচ্ছে মূলত পেসমেকার। মানব হৃৎপিণ্ডের সংকোচনের সহায়তা করে কোনটি? কার্ডিয়াক পেশি। সংকোচন এবং প্রসারণ মূলত যেখানে হয় সেখানে মূলত পেশির একটা ওখানে পেশির সাথে একটা সম্পর্ক থাকে, কারণ পেশি যেখানে সেখানে সংকোচন প্রসারণ হয়। এবং আমরা জানি হৃৎপিণ্ডের যে একটি অংশ রয়েছে ওখানে যে টোটাল পেরিকার্ডিয়াম, ওখানে মায়োকার্ডিয়াম বলে একটা অংশ রয়েছে, ওটা হচ্ছে পেশির আবরণ, এবং ওইটা মূলত হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণকে নিয়ন্ত্রণ করে। হৃৎপিণ্ডের যে আবরণ দ্বারা আবৃত তাকে কি বলে? হৃৎপিণ্ডের, এটা খুব ইজি একটা প্রশ্ন, পেরিকার্ডিয়াম। কোনো কিছুর আবরণ মানে পেরি শব্দটা আসে, পেরি। আর হৃৎপিণ্ড যেহেতু কার্ডো, কার্ডো মানে হৃৎপিণ্ড, তাহলে পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ডের আবরণ। একইভাবে এখানে পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম কিসের আবরণ? সিলোমের আবরণ। সিলোমের আবরণের নাম কি? পেরিটোনিয়াম। পেরিকন্ড্রিয়াম, একই কন্ড্র, কার্ডো শব্দটা থাকলে যেমন হৃৎপিণ্ড বোঝায়, কন্ড্র শব্দটা থাকলে সেখানে তরুণাস্থি বোঝায়, অর্থাৎ তরুণাস্থির আবরণ পেরিকন্ড্রিয়াম। ওখানে আছে পেরিওস্টিয়াম, অস্থি শব্দটা থাকলে সেটা অস্থি বোঝায়, তাহলে ও পেরিওস্টিয়াম, অর্থাৎ পেরিওস্টিয়াম অস্থির আবরণ। তাহলে সেটা এখানে যেহেতু বলতে হৃৎপিণ্ডের আবরণ, উত্তর আসবে পেরিকার্ডিয়াম। আচ্ছা, পরের প্রশ্ন দেখি, রক্ত জমাট বাঁধতে কোনটি সহায়তা করে? রক্ত জমাট বাঁধতে সহায়তা করে হচ্ছে ক্যালসিয়াম, কারণ আমরা জানি রক্ত জমাট বাঁধতে ক্লটিং ফ্যাক্টর হচ্ছে সাহায্য করে। এখন ক্লটিং ফ্যাক্টর টোটাল 13টি রয়েছে, এবং এর মধ্যে প্রধান যে 4টি ক্লটিং ফ্যাক্টর সেটা হচ্ছে আমরা জানি ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম আয়ন। এখান থেকে প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসতে দেখা যায় যে নিচের কোনটি ক্লটিং ফ্যাক্টর, অত্যাবশ্যকীয় ক্লটিং ফ্যাক্টর। তো এটা আমরা মনে রাখবো, ফুল পড়ে টুপ করে, এটা দিয়ে যেন পরীক্ষায় প্রশ্নটা আসলে আমাদের মিস না হয়। ফুল পড়ে টুপ করে, ফুল থেকে ফাইব্রিনোজেন, পরে থেকে প্রোথ্রম্বিন, টুপ থ্রোম্বোপ্লাস্টিন, করে থেকে ক্যালসিয়াম আয়ন, ঠিক আছে। তো এখানে বলছে যে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে কোনটি? অবশ্যই তাহলে এখানে একটি মাত্র আয়ন আছে, ক্যালসিয়াম আয়ন। তাহলে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, অর্থাৎ ক্লটিং ফ্যাক্টর কোন আয়ন? ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন। নেক্সট, নিচের কোনটি বিলিরুবিন তৈরি করে? বিলিরুবিন তৈরি করে হচ্ছে লোহিত রক্তকণিকা, এবং বিলিরুবিনের বর্ণ কি? বিলিরুবিন হচ্ছে হলুদ, এবং বিলিভার্ডিন যেটা সেটা হচ্ছে সবুজ। রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন হয় না? রক্ত জমাট বাঁধার জন্য আমরা একটু আগে দেখলাম যে ক্লটিং ফ্যাক্টর ছিল ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম আয়ন। এগুলো হচ্ছে ক্লটিং ফ্যাক্টর, অর্থাৎ রক্ত জমাট বাঁধার জন্য এগুলো অবশ্যই দরকার। তাহলে এখানে প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন দরকার, এবং প্লেটিলেট, প্লেটিলেট মানে হচ্ছে অনুচক্রিকা। আমরা জানি অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। তাহলে হরমোন, হরমোনের কোনো ভূমিকা নাই রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে, হরমোনের কোনো গুরুত্ব নাই, অর্থাৎ রক্ত জমাট বাঁধার জন্য কোনটি প্রয়োজন হয় না? হরমোন। আচ্ছা, পরের প্রশ্ন, নিচের কোনটি তৈরির প্রক্রিয়াকে এরিথ্রোপয়েসিস বলে? পয়েসিস, এই পয়েসিস শব্দটা মানে হচ্ছে তৈরি করা, ঠিক আছে, পয়েসিস শব্দটা। তো আর এখানে এরিথ্রো, এরিথ্রো বলতে তোমার লাল কিছু বোঝায়, তো এরিথ্রো বলতে এখানে লোহিত রক্তকণিকা, পয়েসিস মানে তৈরি, এরিথ্রোপয়েসিস মানে লোহিত রক্তকণিকা তৈরি। তাহলে লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া হচ্ছে এরিথ্রোপয়েসিস। আর যদি বলতো যে শুধু রক্ত তৈরির প্রক্রিয়া কি বলে? হিমাটোপয়েসিস, ঠিক আছে, এভাবে হিমাটোপয়েসিস। তো এখানে যেহেতু এরিথ্রোপয়েসিস বলছে লোহিত রক্তকণিকা। নেক্সট,
রক্ত জমাট বাঁধার জন্য নিম্নের কোনটির প্রয়োজন নেই? জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই? এটা আগেই পড়লাম, শুধুমাত্র এখানে প্লেটলেট ছিল, এখানে ডিরেক্ট অনুচক্রিকা আছে, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, ক্লটিং ফ্যাক্টর, অর্থাৎ হরমোনের কোনো ভূমিকা নেই। আচ্ছা, আমরা পরের স্লাইডে যাই। কোনটি রক্ত জমাট বাঁধতে দেয় না? আগে আমরা বলছিলাম যে কোনটি রক্ত জমাট বাঁধতে দেয়, অর্থাৎ কোনটি ক্লটিং ফ্যাক্টর বা রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। আর এখানে প্রশ্নটা ঠিক উল্টা, কোনটি রক্ত জমাট বাঁধতে দেয় না? এটার উত্তর হবে হচ্ছে হেপারিন। এখান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মনে রাখতে হবে, সেটা হচ্ছে হেপারিন কোথা থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, এটা আমরা মূলত বাহন দিয়ে মনে রাখবো, বাহন। ঠিক আছে, বতে হচ্ছে বেসোফিল, বেসোফিল। আর হন, হন থেকে হচ্ছে দুইটা, একটা হচ্ছে হেপারিন আর একটা হচ্ছে হিস্টামিন, হিস্টামিন। ঠিক আছে, হেপারিন এবং হিস্টামিন এই দুইটা মূলত বেসোফিল। বেসোফিল কি? অবশ্যই শ্বেত রক্তকণিকার একটা অংশ। তো বাহন হেপারিন এবং হিস্টামিন দুইটার কাজ, হিস্টামিন হচ্ছে রোগ প্রতিরোধে সহায়তা করে, এবং হেপারিন, হেপারিন নাম হচ্ছে মূলত একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, এবং এটা রক্তনালীর ভেতরে রক্ত জমা বাঁধতে দেয় না। ঠিক আছে, তাহলে হেপারিনের কাজ কি? যাতে রক্ত নালীর ভেতরে রক্ত জমাট না বাঁধে সেটা দেখাশোনা করা। তাহলে এখানে প্রশ্ন আসছে কোনটি রক্ত জমাট বাঁধতে দেয় না? হেপারিন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, মানবদের রক্তের শতকরা কত ভাগ রক্তরস? 55 ভাগ রক্তরস এবং 45 ভাগ হচ্ছে রক্তকণিকা। মানুষের রক্তের পিএইচ কত? 7.3। এটা হচ্ছে মূলত 7.35 থেকে 7.45 বা 7.4। তো এখানে যেহেতু হচ্ছে বাকি তিনটা অপশানে দূরে এবং এটা নিকটতম আনসার হিসেবে আমরা এটাই নিব। প্রাণীর লোহিত রক্তকণিকা পানিতে ডুবলে কি হয়? স্ফীত হয়ে ফেটে যায়। নেক্সট, রক্তের কোন কণিকার উপর রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভরশীল? শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার উপর রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভরশীল। এজন্য শ্বেত রক্তকণিকার যে বেশ কয়েকটি, আমরা জানি গ্রানিউলোসাইট বা অ্যাগ্রানিউলোসাইট, অনেকগুলো কণিকা আছে, প্রত্যেকটার আলাদা আলাদা কাজ, এবং প্রতিটা কোষই মূলত প্রতিটা কাজই হচ্ছে প্রতিরক্ষার সাথে জড়িত। অর্থাৎ রক্তের কোন কণিকার উপর রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভরশীল? শ্বেত রক্তকণিকা। পরের প্রশ্ন, সিরাম হচ্ছে প্লাজমা, তবে এখানে নেই হচ্ছে কি? ফাইব্রিনোজেন। অর্থাৎ সিরামে কি থাকে না? সিরাম হচ্ছে জমাট বাঁধা রক্ত থেকে যেই তরল অংশ বের হয়ে আসে সেটা হচ্ছে সিরাম। ঠিক আছে, তাহলে সিরাম এবং প্লাজমা বা রক্তরস দুইটা কিন্তু সেম জিনিস না। যেমন রক্তরসে হচ্ছে তোমার ক্লটিং ফ্যাক্টর থাকে, সিরামে থাকে না। রক্তরসে রক্তকণিকা থাকে, এখানে কণিকা থাকে না। ঠিক আছে, তাহলে সিরাম যেহেতু, তাহলে এখানে কি থাকবে না? ক্লটিং ফ্যাক্টর থাকবে না। আমরা জানি ক্লটিং ফ্যাক্টর ফাইব্রিনোজেন, তো ফাইব্রিনোজেন এখানে থাকবে না। কোনটির প্রভাবে রক্ত জমাট বাঁধে না? রক্ত জমাট বাঁধে না হচ্ছে হেপারিনের প্রভাবে, এটা আমরা একটু আগে বললাম। দেন কোন কোষটি হেপারিন নিঃসরণ করে? বাহন, অর্থাৎ বেসোফিল থেকে হেপারিন এবং হিস্টামিন দুইটাই উৎপন্ন হয়। তো বেসোফিল। কোনটি হেপারিন নিঃসরণ করে? বেসোফিল। নেক্সট স্লাইড যাই আমরা। আরবিসি এর আয়ুষ্কাল কত? আরবিসি এর আয়ুষ্কাল হচ্ছে 4 মাস, অর্থাৎ 120 দিন। এটা খুবই কমন একটি প্রশ্ন এবং পরীক্ষা আসতে দেখা যায় বারবার। 120 দিন। নেক্সট, মানবদেহের লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার স্বাভাবিক অনুপাত কত? এটা হচ্ছে 700:1, যদিও এটা হচ্ছে লেটেস্ট এডিশনের বইয়ে চেঞ্জ করে 600:1 করা হয়েছে, কিন্তু এটা যখন পরীক্ষাতে আসছিল তখন মূলত 700:1 ছিল। তো এখানে হচ্ছে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা। অবশ্যই শ্বেত রক্তকণিকার থেকে লোহিত রক্তকণিকা অনেক গুণ বেশি। ঠিক আছে, তো কোনটা হচ্ছে আমার আগে থাকবে সেটা দেখতে হবে। প্রশ্ন যদি অনেক সময় এরকম ঘুরিয়ে দেয় শ্বেত রক্তকণিকা ও লোহিত রক্তকণিকার অনুপাত কত, তখন কিন্তু অনুপাতটা টোটালি উল্টে যাবে, অর্থাৎ 1:700 হবে। ঠিক আছে, তো এই ভুলটা যেন না হয়। পরের প্রশ্ন, প্রতিটি লোহিত কণিকার হিমোগ্লোবিনের পরিমাণ কত? 29 পিকোগ্রাম। এটা হচ্ছে ইনফরমেটিভ প্রশ্ন, মুখস্থ করবা। মানুষের লোহিত রক্তকণিকা কোন ধরনের? দ্বি অবতল। এটা মানুষের লোহিত রক্তকণিকার আকারটা মূলত এক পাশ থেকে দেখলে এরকম, মানে চকলেটের মতো হয়। তো আমরা যদি এটা মাঝখান থেকে কাটি তাহলে দেখা যাবে এই যে কাটার পরে অংশটা এরকম দেখতে হবে। তো অবতল, এটা অবতল, এখান থেকে আসে দ্বি অবতল। ঠিক আছে, তো লোহিত রক্তকণিকার কোন ধরনের? দ্বি অবতল। নেক্সট, হিমোগ্লোবিনের উপস্থিতি কোথায়? অবশ্যই আরবিসি, কারণ হিমোগ্লোবিনের কারণে রক্ত লাল দেখায়। ঠিক আছে,
আরবিসি এর গড় আয়ু কত? 120 দিন। রক্তের তরল অংশকে কি বলে? রক্তরস। এগুলো কমন প্রশ্ন। মানবদেহে রক্তের স্বাভাবিক তাপমাত্রা কত? 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এখানে প্রথম একদম অধ্যায়ের প্রথম পৃষ্ঠাতে কয়েকটা 5 থেকে 6টি ইনফরমেশন আছে, খুবই গুরুত্বপূর্ণ। যেমন ওখানে আছে হচ্ছে রক্ত ক্ষারীয় এবং রক্তের পিএইচ, তারপর রক্তের আপেক্ষিক গুরুত্ব 1.065, দেন রক্তের টেম্পারেচার, এগুলো এখান থেকে কয়েকটা 5 থেকে 6টা লাইন থেকে প্রায় প্রতি পরীক্ষায় বা এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায়। ঠিক আছে, এখনই আমরা তাপমাত্রা এবং পিএইচ অলরেডি পেয়ে গেছি। দেন নেক্সট স্লাইডে দেখা যাক কোনটি শ্বেত রক্তকণিকার কাজ নয়। শ্বেত রক্তকণিকার কাজ নয় হচ্ছে রক্তনালী সংকোচন ঘটিয়ে রক্ত হ্রাস করা, কারণ হিস্টামিন তৈরি করা। হিস্টামিন অবশ্যই তৈরি করে, হিস্টামিন তৈরি করে হচ্ছে বেসোফিল। আমরা পড়লাম বাহন থেকে বেসোফিল হচ্ছে হিস্টামিন এবং হেপারিন তৈরি করে। তো হিস্টামিন সৃষ্টি করে অবশ্যই শ্বেত রক্তকণিকার কাজ। অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতিরোধ করে। অ্যান্টিবডি তৈরি করা হচ্ছে লিম্ফোসাইটের কাজ। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অ্যান্টিবডির কাজ কি বা নিচের কোন কোষ অ্যান্টিবডি তৈরি করে? উত্তর কি আসবে? লিম্ফোসাইট। ঠিক আছে, নেক্সট জীবাণু ভক্ষণ করে ধ্বংস করা। অবশ্যই জীবাণু ভক্ষণ করে ধ্বংস করা অর্থাৎ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটা আমরা মনে রাখি হচ্ছে মামনি দিয়ে, অর্থাৎ মনোসাইট এবং নিউট্রোফিল এই দুইটা কণিকায় গুরুত্বপূর্ণ কাজটি করে থাকে, অর্থাৎ তিনটাই মূলত শ্বেত রক্তকণিকার কাজ। কিন্তু রক্তনালী সংকোচন ঘটিয়ে রক্ত হ্রাস করে এটা হচ্ছে অনুচক্রিকার কাজ, অর্থাৎ উত্তর আসবে সি। পরের প্রশ্ন, মানবদেহে রোগ প্রতিরোধ হিসেবে কাজ করে কে? অবশ্যই শ্বেত রক্তকণিকা, কারণ শ্বেত রক্তকণিকার যতগুলো কাজ দেখবে মূলত সবগুলোই প্রতিরক্ষার সাথে জড়িত। কণিকাবিহীন রক্তের জলীয় অংশকে কি বলে? সিরাম। সিরামের কোনো রক্তের কণিকা থাকে না। কোন ধমনী অক্সিজেনবিহীন রক্ত ও বহন করে? অক্সিজেনবিহীন। ঠিক আছে, আমরা জানি যে ধমনীর একটি বৈশিষ্ট্য, ধমনী হচ্ছে সবসময় অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। ঠিক আছে, অক্সিজেনবিহীন রক্ত বহন করে না, কিন্তু একমাত্র আমরা দেখলাম যে পালমোনারি ধমনী, যেটা হচ্ছে তোমার ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে নিয়ে গেছিল। তো পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে না, এটা হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, দেন অনুচক্রিকার কাজ নয় কোনটি? এখানে বলছে অনুচক্রিকার কাজ নয় কোনটি? এটা অবশ্যই হেপারিন উৎপন্ন করা, কারণ আমরা জানি হেপারিন উৎপন্ন করা হচ্ছে বেসোফিলের কাজ এবং বেসোফিল হচ্ছে মূলত শ্বেত রক্তকণিকার একটা অংশ। ঠিক আছে, তো অবশ্যই হেপারিন উৎপন্ন করা অনুচক্রিকার কাজ নয়। মানুষের রক্তে শ্বেত রক্তকণিকা ও লোহিত রক্তকণিকার অনুপাত কত? একটু আগে যেটা বললাম যে আমরা মূলত সবসময় 700:1 দেখে অভ্যস্ত, এটা মূলত লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকার অনুপাত। প্রশ্নে বলছে শ্বেত রক্তকণিকা ও লোহিত রক্তকণিকার অনুপাত কত? এখানে দেখো সৌভাগ্য অথবা দুর্ভাগ্যবশত 700:1 এ নম্বর অপশন রয়েছে। তো অনেকে এটা বাকি অপশন 3টা দেখার আগে এটা দেখে আনসারটা বা বৃত্তটা ভরাট করে ফেলবে। ঠিক আছে, কিন্তু উত্তরটা এটা না, কারণ শ্বেত রক্তকণিকা আগে বলছে শ্বেত রক্তকণিকার পরিমাণ খুবই কম, 1:700 বা লেটেস্ট এডিশনের বই অনুসারে 600, যেটাই বলো। তো এটা একটু মাথায় রাখবা। দেন মানুষের লোহিত কণিকার আয়ুষ্কাল কত? এটা 120 দিন। দেন রক্তে অজৈব পদার্থের পরিমাণ কত? অজৈব পদার্থের পরিমাণ 0.9%। প্রথম অধ্যায়ের প্রথম দিকে একটি ছক আছে, ওখানে রক্তরস বা রক্তকণিকা, অজৈব ফসফেট বা তোমার জৈব পদার্থের পরিমাণ, এগুলো মূলত কয়েকটা সংখ্যা দেওয়া আছে কোনটার পরিমাণ কতটুকু, ওখান থেকে প্রায় প্রশ্ন আসে। তো ওই ছকটা একবার দেখবা। দেন রক্তের হিম থেকে আয়রন অংশটি সরে গেলে অণুর বাকি অংশ কি উৎপন্ন করে? উত্তর আসবে হচ্ছে বিলিভার্ডিন। বিলিভার্ডিনটা কি মূলত? বিলিভার্ডিন হচ্ছে সবুজ ধরনের রঞ্জক। এখানে রক্তের হিম থেকে আয়রন অংশটি সরে গেলে বিলিভার্ডিনটা থাকে। নেক্সট, নিচের কোন রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে? অবশ্যই শ্বেত রক্তকণিকা, কারণ ফ্যাগোসাইটোসিস কি? জীবাণু ভক্ষণ করা, তার মানে এটা প্রতিরক্ষার সাথে রিলেটেড একটা কাজ। যেমন প্রতিরক্ষার কাজটা কার? প্রতিরক্ষার কাজটা হচ্ছে মূলত শ্বেত রক্তকণিকার। ঠিক আছে, এবং স্পেসিফিক যদি আমরা জানতে চাই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া শ্বেত কণিকার মধ্যে আবার কোন কণিকা করে, সেটা হচ্ছে মনোসাইট এবং নিউট্রোফিল। তো আপাতত শ্বেত রক্তকণিকা। দেন 40 বছর এর একজন পুরুষের দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা কত? 50 লক্ষ, কারণ আমরা জানি শিশুতে 60 থেকে 70 লক্ষ লোহিত রক্তকণিকা থাকে, এভাবে আস্তে আস্তে কমতে আসে।
কমে এসে এবং 40 বছর বয়সে একজন পুরুষের 50 লক্ষ থাকে, ঠিক আছে, 50 থেকে 54 লক্ষ আর কি। তো নেক্সট অ্যান্টিকোয়াগুলেন্ট কোনটি? একটু আগেই বললাম হেপারিন হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট, হেপারিন। দেন ইলিয়াম হতে নিঃসরিত হয় কোনটি? ইলিয়াম হচ্ছে মল্টেজ, এটা মূলত পরিপাকের অধ্যায়ের প্রশ্ন, এখানে চলে আসছে। উচ্চ রক্তচাপকে ডাক্তারি ভাষায় কি বলে? উক্ত রক্তচাপকে বলে হাইপারটেনশন, এটা মূলত সবারই জানা কমন একটা প্রশ্ন, হাইপারটেনশন। দেন মানবদেহে কোথায় এইচআইভি সংক্রমণ করে? ডব্লিউবিসি, কারণ ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা হচ্ছে প্রতিরক্ষার কাজ করে এবং এইডস হচ্ছে সেই প্রতিরক্ষার ওখানেই সে হচ্ছে হানা দেয়, অর্থাৎ এইচআইভি কোথায় সংক্রমণ করে? শ্বেত রক্তকণিকার উপর। দেন কোনটি এনজিওপ্লাস্টির প্রকারভেদ নয়? করোনারি স্ট্যান্টিং, অ্যাথেরেক্টমি, বেলুন এনজিওপ্লাস্টি, করোনারি আর্টারি বাইপাস, ওইটা হচ্ছে তোমার এনজিওপ্লাস্টির প্রকারভেদ নয়, অর্থাৎ উত্তর ডি। দেন কৃত্রিম বৃক্ক স্থাপনকে কি বলে? কৃত্রিম বৃক্ক স্থাপনকে বলে হচ্ছে হিমোডায়ালাইসিস। অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে কোনটি? কার্বন মনোক্সাইড। দেন কত সালে দেহে প্রতিস্থাপনযোগ্য পেসমেকার আবিষ্কৃত হয়? মূলত হচ্ছে এই ধরনের সাল রিলেটেড প্রশ্ন খুব কমই আসতে দেখা যায়, কিন্তু কয়েকটা স্পেসিফিক সাল, যেমন কিছু কিছু বিজ্ঞানী নোবেল পুরস্কার পাইছে, বা ব্লাড গ্রুপিং কত সালে হচ্ছে প্রথম করে কার্ল ল্যান্ডস্টাইনার, এই ধরনের যে ইনফোগুলো আছে কয়েকটি প্রশ্নের সাল মনে রাখা উচিত, কারণ ওইগুলো যদিও লেস ইম্পর্টেন্ট বাট তবুও এটাই। তো এখানে কত সালে স্থাপনযোগ্য পেসমেকার আবিষ্কৃত হয়? 1961। এটা যেহেতু বিগত সালে আসছে, এটা অবশ্যই মুখস্থ রাখবা। শ্বসন ও শ্বাসক্রিয়া খুব ছোট একটি অধ্যায়, খুব অল্প সময়ে আমরা অধ্যায়টা শেষ করতে পারি এবং খুব অল্প কিছু টপিক। তো চলো দেখি। প্রথম প্রশ্ন, শ্বসনতন্ত্রের কোন স্থানে গ্যাসের বিনিময় হয়? শ্বসনতন্ত্রের কোন স্থানে গ্যাসের বিনিময় হয়? তো আমরা জানি ফুসফুসের কার্যকরী একক হচ্ছে না অ্যালভিওলাস, এবং এটা যে ফুসফুসের একটা আকৃতি হয়, তো মূলত ফুসফুসের যেখানে গ্যাসের বিনিময়টা হয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন দুইটার বিনিময়টা ঘটে, সেটা কোথায়? অ্যালভিওলাস, ঠিক আছে। তো এখানে মূলত অ্যালভিওলাস আনসার। শ্বসনতন্ত্রের কোন স্থানে গ্যাসের বিনিময় হয়? অ্যালভিওলাস। প্রশ্ন যদি আসে যে ফুসফুসের কার্যকরী একক কি? অ্যালভিওলাস। নেক্সট, মানুষের ফুসফুসের 70 থেকে 90 বর্গমিটার আয়তনের তল জুড়ে কত সংখ্যক অ্যালভিওলাই থাকে? ঠিক আছে, তো এটা মূলত ইনফরমেটিভ প্রশ্ন। অ্যালভিওলাসের মধ্যে অক্সিজেনের পার্শ্ব চাপ কত মিলিমিটার পারদ-চাপের সমান? 100। এটা দেখবা, এটা মূলত এটার পরেরটা দেখি আমরা। একজন পূর্ণবয়স্ক মানুষের ফুসফুসে কতগুলি অ্যালভিওলাই থাকে? ঠিক আছে, তো অ্যালভিওলাসের কয়েকটি সংখ্যা আছে, সংখ্যাটা মুখস্থ করে নেবা। এখানে 300 থেকে 400 মিলিয়ন। রক্ত ও বায়ুর মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে মানবদেহের কোথায়? এটা আমরা আগেই পড়ছি যে রক্ত এবং বায়ুর মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দুইটার যে রূপান্তর অর্থাৎ বিনিময়টা ঘটে সেটা কোথায়? ফুসফুসে, এবং ফুসফুসের অ্যালভিওলাসে। তো এটা আমাদের আগের পড়া প্রশ্ন। নেক্সট, ফুসফুস শরীরের যে গহ্বরে অবস্থান করে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফুসফুস শরীরের যে গহ্বরে অবস্থান করে তাকে কি বলে? ঠিক আছে, আর গহ্বর আগেই বলছিলাম বেশ কয়েকটা শব্দ কয়েকটা অঙ্গকে হচ্ছে ইন্ডিকেট করে, যেমন এখানে আছে পেরিকার্ডিয়াল গহ্বর, কার্ডিয়াল অর্থাৎ কার্ডো শব্দটা হচ্ছে হৃৎপিণ্ডের সাথে জড়িত, তো পেরিকার্ডিয়াল গহ্বর হচ্ছে এখানে হৃৎপিণ্ড অবস্থান করে, ঠিক আছে। আর এখানে আছে পেরিটোনিয়াল গহ্বর, পেরিটোনিয়াম বলতে আমরা হচ্ছে শিলমের আবরণীকে বোঝাই। প্লিউরাল গহ্বর অর্থাৎ এটা হচ্ছে মূলত ফুসফুস শরীরের প্লিউরাল গহ্বরে অবস্থান করে, কেননা আমরা জানি যে ফুসফুসের যে আবরণটা তাকে বলা হচ্ছে প্লিউরা, ঠিক আছে, এবং এই ফুসফুসের যে অবস্থানে যেই একটা গহ্বরে ফুসফুসটা অবস্থান করে সেই অবস্থানটার নাম বা সেই গহ্বরটার নাম হচ্ছে প্লিউরাল গহ্বর, ঠিক আছে। তো এটা আমরা মূলত যে কয়েকটা নাম থেকে মনে রাখতে পারি। নেক্সট, অ্যালভিওলাই নিম্নের কোনটির অংশ? অবশ্যই ফুসফুসের অংশ। দেন রক্ত বায়ুর মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে মানবদেহের অ্যালভিওলাস, ঠিক আছে। মাত্র কয়েকটা প্রশ্নের মধ্যে সেম প্রশ্ন 3 বার আসছে, অর্থাৎ বুঝতে পারো এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এটা একটু ভালোভাবে বিশেষ গুরুত্বের সাথে মনে রাখবা। দেন
ট্রিপসিন কোন খাদ্য পরিপাকে সাহায্য করে? এটা যদিও হচ্ছে আমাদের পড়ানো শেষ, তারপরও একটু রিভিউ হয়ে গেল আর কি। ট্রিপসিন কোন খাদ্য পরিপাকে সাহায্য করে? ট্রিপসিন হচ্ছে শর্করা, সরি, এই প্রোটিন, অর্থাৎ প্রোটিওলাইটিক এনজাইম, যেমন পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, আরও অনেকগুলো ছিল। সো ট্রিপসিন মূলত প্রোটিনকে পরিপাকে সাহায্য করে। দেন শর্করা, চর্বি, ভিটামিন না। মানব রক্তে হিমোগ্লোবিন কোন পদার্থের উপস্থিতির জন্য লাল হয়? আমরা জানি যে হিমোগ্লোবিনের কারণে রক্তের রং লাল দেখায়, কিন্তু রক্তের রং লাল দেখানোর জন্য তাই হিমোগ্লোবিন, এবং হিমোগ্লোবিন কেন লাল দেখায় সেটা হচ্ছে মূলত আয়রনের জন্য, ঠিক আছে, আয়রন বা এখানে লোহা। তাই মানব রক্তে হিমোগ্লোবিন কোন পদার্থের উপস্থিতির জন্য লাল হয়? লোহা বা আয়রন। দেন মুক্তামাতা স্তর কোনটি? ন্যাক্রিয়াস, দেখবা জাস্ট এটা। শেষ, এই কয়েকটা প্রশ্ন ছিল এই অধ্যায়ে, খুব ছোট একটা অধ্যায়। দেন এবার আমরা যেটা বলবো চলন ও অঙ্গ চালন। এটা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এবং এখান থেকে প্রশ্ন তো সবসময় আসেই। এখন যেহেতু শর্ট সিলেবাস, তো অধ্যায় কমছে, প্রশ্ন প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্ব আরও বাড়ছে, যে তাহলে এখান থেকে আগে শর্ট সিলেবাস শুরু হওয়ার আগে অনেক প্রশ্ন আসতো, আর এখন তো শর্ট সিলেবাস, তাহলে বুঝতে পারতেছো কি মানে কতটা গুরুত্বপূর্ণ। সো সেইভাবে অধ্যায়টা পড়বা। চলো আমরা চলন ও অঙ্গ চালন শুরু করি। প্রথম বলতে, মানব শিশু জন্মের সময় কতটি অস্থি থাকে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানব শিশু জন্মানোর সময় 300টি অস্থি থাকে। আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে বেশ কয়েকটি অস্থি একীভূত হয়ে যায়, অর্থাৎ কোথাও 4টা বা 5টা অস্থি একসাথে হয়ে একটি তৈরি হয়। এভাবে কমতে কমতে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে তখন অস্থির সংখ্যা 300 থেকে কমে 206 চলে আসে। তো যদি বলে যে শিশুদের দেহে কতটি অস্থি থাকে? 300টি। এবং যদি বলে প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কতটি অস্থি থাকে? 206টি। নেক্সট প্রশ্ন, তো এটা অবশ্যই 300টি যেহেতু মানব শিশু বলছে। মানব দেহের মেরুদণ্ড কয়টি কশেরুকা নিয়ে গঠিত? মানব দেহের মেরুদণ্ড কয়টি কশেরুকা নিয়ে গঠিত? নর্মালি 33টা, কিন্তু শেষ পর্যায়ে স্যাক্রাল এবং কক্সিক্স ওই দুইটা, এখানে একটা 5টা একীভূত হয়, 5টা একীভূত হয়, এবং আরেকটাতে 4টা একীভূত হয়, অর্থাৎ 5টা একসাথে হয়ে একটি অস্থি তৈরি করে, এবং আরেকটাতে 4টা একসাথে হয়ে একটি অস্থি তৈরি করে। তাহলে এখান থেকে 5টা ছিল একটা হয়েছে, মানে 4টা কমছে। এখানে 4টা ছিল একটা হয়েছে, মানে 3টা কমছে, তার মানে টোটাল 4 যোগ 3 7, মানে মোট যেই কয়টা হচ্ছে মেরুদণ্ডের অস্থি ছিল সেখান থেকে 7টা কমছে। এখন আমরা জানি যে মেরুদণ্ডের প্রথম ছিল 33টি, তাহলে 33 বিয়োগ 7 সমান 26। তাহলে এখানে প্রশ্ন আসে কতটি? মানবদেহে মেরুদণ্ড কয়টি কশেরুকা নিয়ে গঠিত? 33টি, কিন্তু পরিণত বয়সে ওটা সংখ্যা হয় 26। দেন মানবদেহে অস্থির মোট সংখ্যা কয়টি? মানবদেহে অস্থির মোট সংখ্যা হচ্ছে 206, যেহেতু এখানে শিশু উল্লেখ করে নাই, এবং অপশানে 300 নাইও। মানুষের সুষুম্না কাণ্ডে স্পাইনাল নার্ভ বা সুষুম্না স্নায়ু কয়টা থাকে? এটা 31 জোড়া। 31 জোড়া স্পাইনাল নার্ভ থাকে, এবং কর্ডিক স্নায়ু থাকে 12 জোড়া। এই জিনিসটা মাথায় রাখবা। পূর্ণবয়স্ক মানুষের মেরুদণ্ডের অস্থি কয়টি? 26টি, যেটা এখন দেখালাম। পূর্ণবয়স্ক অর্থাৎ আস্তে আস্তে বয়সের সাথে সাথে যখন ওটা একীভূত হয়ে যায় সংখ্যাটা কমে, দেন 33 থেকে 26-এ চলে আসে। কীভাবে আসছে সেটা আমরা দেখলাম। দেন মানবদেহে বক্ষদেশীয় কশেরুকা কয়টি? এখন বক্ষদেশীয় কশেরুকা ইংলিশ প্রতিশব্দ হচ্ছে থোরাসিক কশেরুকা, তো থোরাক্স 12, এভাবে মনে রাখবো। তো থোরাক্স থেকে 12 মানে 12টি। তো এখানে মানবদেহে বক্ষদেশীয় কশেরুকা কয়টি হবে? 12টি, ঠিক আছে। মানবদেহে বক্ষদেশীয় কশেরুকা হচ্ছে 12টি। দেন মানুষের বক্ষপিঞ্জর গঠিত, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। অবশ্যই বক্ষপিঞ্জর একটি স্টারনাম থাকবে, তারপর 12 জোড়া পরশুকা থাকবে, এবং 12 জোড়া থোরাসিক কশেরুকা থাকবে, অর্থাৎ বক্ষদেশীয় কশেরুকা থাকবে। কিন্তু এখানে বলতে একটি স্টারনাম, ঠিক আছে, 11 জোড়া পরশুকা কখনোই না। এখানে আবার 11টি থোরাসিক কশেরুকা, এটাও সম্ভব না। এখানে 11 জোড়া 12 জোড়া পরশুকা 12 জোড়া, এই দুইটা ঠিক আছে, বাট গার্ডল। সো উত্তর কোনটা? একটি স্টারনাম 12 জোড়া পরশুকা, এবং 12টি থোরাসিক কশেরুকা। সো এখান থেকে উত্তর আসবে এ। দেন পরের প্রশ্ন যদি আমরা দেখি, প্রাণীকলা প্রধানত কয় প্রকার? প্রাণীকলা হচ্ছে প্রধানত 4 প্রকার। আবরণী কলা, যোজক কলা, এইভাবে মোট টোটাল 4 প্রকার কলা আছে আর কি।
দেন তরুণাস্থির কোষ কোনটি? তরুণাস্থির কোষ আগেই বলছিলাম যে বেশ কয়েকটা শব্দ বেশ কয়েকটা অঙ্গকে বা বিভিন্ন জিনিসকে হচ্ছে ইন্ডিকেট করে। দেন তরুণাস্থি বললে সেখানে যে শব্দটা আছে সেটা হচ্ছে কন্ড্র। তো কন্ড্র, তো এখানে হচ্ছে তরুণাস্থি মানে তরুণাস্থির কোষ হবে অবশ্যই, সেখানে কন্ড্র থাকবে। তো এই প্রশ্নটা যদি আমরা নাও জানি এবং শুধু এতটুকু ইনফরমেশন জানি যে তরুণাস্থি রিলেটেড শব্দটা কি? কন্ড্র, তো আমরা আরামসে উত্তর করে ফেলতে পারবো। এবং শেষে ব্লাস্ট বা সাইট থাকলে সেটা কোষ নির্দেশ করে। ব্লাস্ট বলতে মূলত অপরিণত কোষ এবং সাইট বলতে পরিণত কোষ বোঝায়, এতটুকুই। তাহলে তরুণাস্থির কোষ কন্ড্রোব্লাস্ট, ঠিক আছে। আর দেন তরুণাস্থির তন্তুময় আবরণীর নাম কি? এখানেও সেম, এখানে হচ্ছে কন্ড্রিয়াম, পেরিকন্ড্রিয়াম। আবরণী যেহেতু সেহেতু পেরিকন্ড্রিয়াম, কারণ কন্ড শব্দটা তরুণাস্থির সাথে যুক্ত, তো এখানে হবে পেরিকন্ড্রিয়াম। মানবদেহের লিগামেন্ট বা বন্ধনী কোথায় থাকে? লিগামেন্ট বা বন্ধনী, লিগামেন্ট থাকে কোথায়? লিগামেন্ট থাকে হচ্ছে অস্থি সন্ধিতে, অর্থাৎ দুইটা অস্থি যেখানে একসাথে জোড়া লাগে, অস্থি সন্ধি, অর্থাৎ সেখানে হচ্ছে মূলত লিগামেন্টটা থাকে। এখানে আরেকটা জিনিস জেনে রাখা ভালো যে টেন্ডনটা কোথায় থাকে। তো আমরা এটা মনে রাখবো যে যখন আমরা মাংস খাই আর কি, তখন হাড় থেকে যে মাংসটা বেশ টান দিয়ে ছাড়িয়ে নিই, তো সেখান থেকে টান থেকে আছে টেন্ডন, ঠিক আছে। দেন এখানে টেন্ডন, তাহলে টেন্ডনটা যখন আমরা অস্থি এবং পেশি, অস্থি এবং পেশি, অস্থি এবং পেশির সংযোগস্থলে থাকে হচ্ছে টেন্ডন। আর লিগামেন্ট হচ্ছে দুইটা অস্থি যখন একসাথে থাকবে তখন সেখানে থাকবে হচ্ছে লিগামেন্ট, ঠিক আছে। তাহলে অস্থি টেন্ডন কখন থাকবে এবং লিগামেন্ট কখন থাকবে? অস্থি পেশিতে টেন্ডন, দুইটা অস্থির মধ্যে লিগামেন্ট, লিগামেন্ট বন্ধনী। কলার সি, অস্থির সংযোগস্থলে, এটা আমরা দেখলাম। কোনটি সিসাময়েড অস্থি? সিসাময়েড অস্থি কি? যে সমস্ত অস্থি হচ্ছে টেন্ডন থেকে উৎপন্ন হয় তাদেরকে বলা হচ্ছে সিসাময়েড অস্থি। এবং সিসাময়েড অস্থি হচ্ছে প্যাটেলা, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্যাটেলা একটি সিসাময়েড অস্থি। দেন বিউটি বোন বলা হয় কোনটিকে? বিউটি বোন হচ্ছে ক্লাভিকল, এখানে যেই অস্থিটা থাকে আমাদের, এখানে এই অস্থিটাকে বলা হচ্ছে ক্লাভিকল এবং এটা হচ্ছে বিউটি বোন। এটা মূলত ডেল্টয়েড রিজ অস্থির শনাক্তকারী বৈশিষ্ট্য। ডেল্টয়েড রিজ কোন অস্থির শনাক্তকারী বৈশিষ্ট্য? এটা মূলত আমরা জানি যে আমাদের হাতের যে এখান থেকে এই পর্যন্ত এখানে যে একটি অস্থি আছে সেটা হচ্ছে হিউমেরাস, এবং হিউমেরাসের একটি অংশ হালকা একটু উঁচু থাকে, ওইটাকে বলা হয়েছে ডেল্টয়েড রিজ, ঠিক আছে। তো এটা কেমনে মনে রাখবা যে রিজ, রিজ বলতে রিস বা একটু রিস, তো একটু উঁচু, রিস মানে একটু হালকা উঁচু, তো ওইভাবে মনে রাখতে পারো যে ডেল্টয়েড রিজ। তো রিজ থাকে হচ্ছে, ডেল্টয়েড রিজ কোথায় থাকে? এখানকার যে অস্থি থাকে সেইটা, অর্থাৎ হিউমেরাসে। তার মানে আমরা এখানে ডেল্টয়েড রিজের অস্থির শনাক্তকারী বৈশিষ্ট্য কোনটা? মানে ডেল্টয়েড রিজ কোন অস্থির শনাক্তকারী বৈশিষ্ট্য? হিউমেরাস। দেন মানবদের সবচেয়ে ছোট অস্থির নাম কি? আমরা জানি যে মানবদের যে কর্ণাস্থি রয়েছে, তিনটি কর্ণাস্থি, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, এই তিনটির মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে স্টেপিস। তো এই স্টেপিসটা আলটিমেটলি তোমার মানবদেহের সবচেয়ে ছোট কোষ যদি আমরা হিসাব করি তাহলে স্টেপিস আসে, ঠিক আছে। তো মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম স্টেপিস। দেন অস্থির বাহিরের আবরণীকে কি বলে? সেম জিনিসটা আমরা এতক্ষণ যেটা পড়লাম যে অস্থি, অস্থি আসলে অস্থি রিলেটেড শব্দটা কি? অস্টি, তাহলে পেরি অস্টিয়াম। তাহলে অস্থির বাহিরের আবরণকে কি বলবে? পেরি অস্টিয়াম। শুধু অস্টিয়াম না কিন্তু, পেরি সহ অস্টিয়াম। দেন পেরিকন্ড্রিয়াম, এটা তো আমরা পড়লাম যে তরুণাস্থির আবরণ। আলনা কিসের অস্থি? আলনা হচ্ছে বাহুর অস্থি, অর্থাৎ আমাদের হিউমেরাসের নিচে এখান থেকে এই পর্যন্ত যে দুইটা, এখানে দুইটা অস্থি থাকে টোটাল, দুইটাকে, একটাকে বলে রেডিয়াস এবং একটাকে আলনা। এখান থেকে একটা প্রশ্ন আছে, কোনটা বাইরে থাকে এবং কোনটা ভেতরে থাকে? আমরা জানি যে আলনা আমাদের সবসময় কাজে লাগে, তো এটা হচ্ছে ঘরের মধ্যে থাকে আলনা। তো ভেতরের কোষটাকে বলা, সরি, ভেতরের অস্থিটাকে বলা হয় হচ্ছে আলনা, এবং বাইরে যে অস্থি সেটাকে বলা হয় হচ্ছে রেডিয়াস। তো এটা এইভাবে মনে রাখবো, আলনা কিসের অস্থি? বাহুর অস্থি, বাহু বা হাত। দেন কোনটি শ্রোণী চক্রের অস্থি নয়? আমরা জানি শ্রোণী চক্রের অস্থি হচ্ছে ইলিয়াম, ইসচিয়াম আর পিউবিস। ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। তাহলে এই তিনটি ছাড়া বাকি যেই তোমার অস্থিটা থাকবে ওখানে সেটা হচ্ছে শ্রোণী চক্রের অস্থি হবে না, অর্থাৎ ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস ছাড়া আরেকটি আছে হিউমেরাস। আমরা জানি হিউমেরাস হচ্ছে আমাদের হাতের অস্থি, সো হিউমেরাসটা শ্রোণী চক্রের অস্থি নয়। দেন ক্যালসিফাইড অস্থি কোথায় পাওয়া যায়? ক্যালসিফাইড অস্থি মূলত পাওয়া যায় হিউমেরাস এবং ফিমারের মস্তকে।
হিউম্যারাস এবং ফিমারের মস্তকে পাওয়া যায় ক্যালসিফাইড তরুণাস্থি। এখানে শুধু ফিমার আছে অপশানে, তো ফিমারটা দাগাবো, দেন হিউম্যারাস থাকলে হিউম্যারাস। টিবিয়া ফিবুলা অস্থিসন্ধি সিনডেজমোসিস দেখবা। হিউম্যারাস ও ফিমারের মস্তকে কোন ধরনের তরুণাস্থি দেখা যায়? একটু আগে আমরা যেটা বললাম, হিউম্যারাস এবং ফিমার দুইটার মস্তকে থাকে কোনটা? সেটা হচ্ছে ক্যালসিফাইড তরুণাস্থি, ক্যালসিফাইড। দেন অস্থি কোন ধরনের কলার অন্তর্ভুক্ত? অস্থি হচ্ছে যোজক কলার অন্তর্ভুক্ত। যোজক কলা বলতে আমরা বিভিন্ন শরীরের অংশকে সংযোগ করে সেই সমস্ত অঙ্গকে বুঝি। তো অস্থি হচ্ছে কঠিন যোজক কলা। আর যখন আমরা রক্তর কথা হিসাব করব, রক্তও কিন্তু সারা দেহে এক হচ্ছে পরিবাহিত হয়। তো রক্ত যোজক কলা, এটা হচ্ছে তরল যোজক কলা, ঠিক আছে? তো রক্ত তরল যোজক কলা। এবং এটা মানবদের সর্বাপেক্ষা দীর্ঘ ও মজবুত পেশি কোনটা? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ফিমার, ঠিক আছে? ফিমার হচ্ছে মানবদের সবচেয়ে দীর্ঘ এবং মজবুত অস্থি। দেন মুখমণ্ডলীয় অস্থি নয় কোনটি? এথোময়েড, ম্যান্ডিবল, ভোমার, প্যালেটাইন। এটা হবে হচ্ছে এথোময়েড। এখন মুখমণ্ডলীয় অস্থিগুলো আমরা কিভাবে মনে রাখি? মুখমণ্ডলীয় অস্থিগুলো আমরা মনে রাখি হচ্ছে কি দিয়ে? মুখমণ্ডলীয় অস্থি হচ্ছে মামার জানালায় ভ্রমর পাই। মামার জানালায় ভ্রমর পাই, এটা দিয়ে। মাতে হচ্ছে প্রথমে এখানে যেটা আছে যে কোনটাকে কি বলে? মামার জানালায় ভ্রমর পাই হচ্ছে ম্যাগজিলা, ম্যান্ডিবল, জানালাতে হচ্ছে জাইগোমেটিক, নাতে ন্যাজাল, লাতে হচ্ছে ল্যাক্রিমাল, এবং ভ্রমরতে হচ্ছে ভোমার, পাইতে প্যালেটাইন, এবং শেষের রস্যইতে আমরা পাই হচ্ছে ইনফিরিয়র ন্যাজাল কঙ্কা। এইগুলো হচ্ছে মূলত মুখমণ্ডলীয় অস্থি, ঠিক আছে? তো ওখানে আমরা দেখলাম যে মুখমণ্ডলীয় অস্থি ম্যান্ডিবল ছিল, প্যালেটাইন ছিল এবং ভোমার ছিল না কোনটা? এথোময়েড। কারণ এথোময়েডটা হচ্ছে কর্টিকাল অস্থি। আমরা কর্টিকাল অস্থিগুলোকে মনে রাখি কিভাবে? স্টেপ অফ দিয়ে, STEP, স্টেপ অফ। স্পেনয়েড, টেম্পোরাল, এথোময়েড, প্যারাইটাল, অক্সিপিটাল, ফ্রন্টাল, ঠিক আছে? তো এই দুইটা মনে রাখবো। এখান থেকে প্রায় প্রশ্ন আসে কোনটা হচ্ছে কিসের অস্থি বা কোনটা কিসের অস্থি নয়, ঠিক আছে? তো এখান থেকে এই দুইটা স্টেপ অফ এবং মামার জানালায় ভোমার পাই, এই দুইটা মনে রাখলে খুব সহজে উত্তর করতে পারবা। দেন মানুষের নিম্ন চোয়াল ও ল্যারিংসের মাঝখানে অবস্থিত অস্থির নাম কি? এটা খুব ইজি। এটা হচ্ছে মানুষের নিম্ন চোয়াল বলতে আমাদের ম্যান্ডিবল এবং ল্যারিংস অর্থাৎ স্বরযন্ত্র, এটার মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে থাইরয়েড, ঠিক আছে? থাইরয়েড অস্থি। দেন হাতের কবজি কোন অস্থি দ্বারা গঠিত? হাতের কবজি মূলত কার্পাল অস্থি দ্বারা গঠিত, কার্পাল। দেন মানুষের মেরুদণ্ডের অস্থি নয় কোনটি? মেরুদণ্ডের অস্থি নয় হচ্ছে রেডিয়াস। কারণ আমরা জানি রেডিয়াস এবং আলনা হচ্ছে বাহু অর্থাৎ হাতের অস্থি। রেডিয়াস এবং আলনা, যেটা ভেতরে থাকে সেটা আলনা, যেটা বাইরে থাকে সেটা হচ্ছে রেডিয়াস। পরের প্রশ্ন, অস্থির সাথে পেশির সংযোগস্থল স্থাপন করে কোনটা? একটু আগে বললাম যখন আমরা মাংস খাই অস্থি এবং পেশি থেকে টান দিয়ে খাই, তো ওটা টান থেকে টেন্ডন। তো অস্থির সাথে পেশির সংযোগস্থল যেখানেই থাকবে সেখানে উত্তর আসবে টেন্ডন। অস্থির সাথে পেশির সংযোগস্থল। আর যদি বলে দুইটি অস্থির সংযোগস্থল তখন আসবে লিগামেন্ট। দেন হিউম্যারাসের মস্তক কোন ধরনের কলা দিয়ে গঠিত? ক্যালসিফাইড যোজক কলা, এটা পড়লাম একটু আগেই। ইন্টারক্যালেটেড ডিস্ক কোন ধরনের পেশির অন্যতম প্রধান বৈশিষ্ট্য? হৃদপেশি। হৃদপেশিতে হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। বাইসেপস কোন ধরনের পেশি? বাইসেপস হচ্ছে ফ্লেক্সর পেশি, ট্রাইসেপস হচ্ছে এক্সটেনশন পেশি। এভাবে আরও বেশ কয়েকটা উদাহরণ আছে ওখানে, যে ফিমার রোটেটর আছে বা এখানে বেশ কয়েকটি আছে, তো ওইগুলো একটু দেখবা। এখানে বাইসেপস, ফ্লেক্সর, এটা যেহেতু বিগত বছরে আসছে সো এটা বেশি করে দেখবা, এটা চলে আসতে পারে। দেন আমরা যদি পরে দেখি অ্যাডামস আপেল কোথায় অবস্থিত? অ্যাডামস আপেল হচ্ছে স্বরযন্ত্রে অবস্থিত। অপশন ডি উত্তর, স্বরযন্ত্রে অবস্থিত হচ্ছে অ্যাডামস আপেল। দেন কোনটা ডেল্টয়েড রিজ থাকে? এটা আমরা আগেই পড়ছি, ডেল্টয়েড রিজ থাকে হচ্ছে হিউমেরাসে। হিউমেরাসের যে হালকা উঁচু যে অংশটা থাকে সেটা হচ্ছে মূলত ডেল্টয়েড রিজ।
দেন ইলিয়াম ইসথিয়াম পিউবিসের সংযোগস্থলকে কি বলে? অ্যাসিটাবুলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইলিয়াম ইসথিয়াম ও পিউবিসের সংযোগস্থলের অংশটা হচ্ছে অ্যাসিটাবুলাম, ঠিক আছে। এবং এটার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাসিটাবুলামে একটা অস্থি আটকে থাকে, সেটা কি? সেটা হচ্ছে ফিমার। ফিমারের মস্তক আটকে থাকে। তো প্রশ্ন আসবে এরকম যে ফিমারের মস্তক কোথায় আটকে থাকে? উত্তর অ্যাসিটাবুলাম, ঠিক আছে। আরেকটা প্রশ্ন, গ্লেনয়েড গহ্বর। গ্লেনয়েড গহ্বরে কিসের মস্তক আটকানো থাকে? হিউমেরাস, ঠিক আছে। তো হিউমেরাসের মস্তক আটকানো থাকে গ্লেনয়েড গহ্বরে, এবং ফিমারের মস্তক আটকানো থাকে অ্যাসিটাবুলামে। দুইটাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবা দুইটাই। দেন সার্টোরি সেল পাওয়া যায় হচ্ছে শুক্রাশয়ে। এটা হচ্ছে মূলত মানব জীবনের ধারাবাহিকতা ওই যে অধ্যায়ের প্রশ্ন, তো এটা শর্ট সিলেবাসে নাই সৌভাগ্য অথবা দুর্ভাগ্যবশত। দেন স্টারনাম মানুষের কোথায় থাকে? স্টারনাম থাকে বক্ষপিঞ্জরে। বুকের যে আমাদের অস্থিটা বড় আর কি চ্যাপটা, ওটা হচ্ছে স্টারনাম। দেন ওখান থেকে হচ্ছে পরিষ্কারগুলো বের হয়। তো স্টারনাম মানুষের কোথায় থাকে? বক্ষপিঞ্জরে। আচ্ছা, এগুলোই ছিল হচ্ছে চলন ও অঙ্গ চালনার এই অধ্যায় থেকে প্রশ্ন। এগুলো পড়লে মোটামুটি কমন পাওয়া যাবে আশা করি। আর এর বাইরে যেগুলো বললাম বা এক্সট্রা ইনফরমেশন দিলাম ওইগুলো একটু মাথায় রেখো। দেন আমরা হচ্ছে জিনতত্ত্ব বিবর্তন শুরু করি। জিনতত্ত্ব বিবর্তন, এখানে বলছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের অনুপাত হলো, অর্থাৎ আমরা জানি যে মেন্ডেলের দুইটি সূত্র আছে, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। এখান থেকে তোমাকে পড়তে হবে প্রথম সূত্রে যে কয়েকটা ব্যতিক্রম আছে, অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতা, সমপ্রকটতা, লিথাল জিন এগুলো, এবং দ্বিতীয় সূত্রে যে কয়েকটি ব্যতিক্রম আছে সেই নামগুলো, কারণ পরীক্ষাতে নামগুলো আসবে যে নিচের কোনটি মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম বা ব্যতিক্রম নয়, ঠিক আছে। তো এটা পড়তে হবে। আর তারপর যেটা পড়তে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটার অনুপাত, ঠিক আছে। তো প্রায় প্রতি বছরই দেখা যায় এই যে কয়েকটা ব্যতিক্রমগুলোর যে অনুপাত আছে আর কি, সেই অনুপাতগুলো পরীক্ষাতে চলে আসে, ঠিক আছে। তো এটা ভালোভাবে পড়তে হবে। তো এখানে বলছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের অনুপাত। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের অনুপাত হচ্ছে 9:7, ঠিক আছে। এখানে আরো কয়েকটা অনুপাত রয়েছে, যেরকম 13:3। এটা হচ্ছে মূলত প্রকট এপিস্টেসিসের অনুপাত। 1:2:1, এটা হচ্ছে সমপ্রকটতা অসম্পূর্ণ প্রকটতার অনুপাত। দেন এইভাবে আর কি সবগুলো যতগুলো ওখানে আছে প্রত্যেকটা হচ্ছে মুখস্থ করবা, কারণ কোনটা কখন কিভাবে চলে আসবে সেটা তুমি জানো না। দেন সবগুলো মুখস্থ করবা। ঘাস ফড়িং এর লিঙ্গ নির্ধারণ পদ্ধতি কোনটি? ঘাস ফড়িং এর লিঙ্গ নির্ধারণ পদ্ধতি হচ্ছে XX পদ্ধতি। তো এটা মাথায় রাখবা। দেন রঙিন জিন থাকা সত্ত্বেও হোয়াইট লেগহর্ন মুরগির পালক সাদা হয় কেন? এই যে একটু আগে যে বললাম আমরা যে মেন্ডেলের প্রথম যে দুইটা সূত্র আর কি, প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের বেশ কয়েকটা ব্যতিক্রম আছে। তো এই ব্যতিক্রমের জন্য বেশ কিছু লক্ষণ বেশ কিছু প্রাণীতে দেখা যায়। তার মধ্যে একটি হচ্ছে এখানে আছে হচ্ছে প্রকট এপিস্টেসিস। প্রকট এপিস্টেসিসের কারণে হোয়াইট লেগহর্ন মুরগির পালক সাদা হয়, ঠিক আছে। তো লেগহর্ন মুরগি দেখলেই প্রকট এপিস্টেসিস। আর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের কারণে কি ঘটে? মানুষের যে জন্মগত মুখ বধিরতা, ওইটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের কারণে ঘটে, ঠিক আছে। তো এটা মাথায় রাখবা। এই যে প্রকট এপিস্টেসিসের অনুপাত 13:3 পরীক্ষাতে আসতে পারে। এই যে এখানে হচ্ছে তোমার যে দুইটা জিনিস, এপিস্ট্যাটিক জিন এবং হাইপোস্ট্যাটিক জিন। যখন জানো এটা যে হচ্ছে যখন একটি জিন অন্য একটি নন অ্যালিলিক জিনকে জিনের কার্যক্ষমতা প্রকাশে বাধা দেয়, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে এপিস্ট্যাসিস, ঠিক আছে। এখন এপিস্ট্যাসিস প্রক্রিয়ায় কিন্তু দুইটা জিনিস চলে আসে, একটা হচ্ছে বাধা দেয় এবং একটা বাধা পায়। কোনটার কি নাম এটা হচ্ছে আমাদের মুখস্থ করা জরুরি। যে বাধা দেয় সে হচ্ছে, টোটাল প্রক্রিয়াটার নাম কি ছিল? এপিস্ট্যাসিস। তাহলে যে বাধা দেয় তার পাওয়ার যেহেতু বেশি, সে হচ্ছে ওর নামের সাথে, প্রক্রিয়াটার নামের সাথে তার নামে মিল থাকবে, অর্থাৎ এপিস্ট্যাসিস। তাহলে যে বাধা দেয় সে হচ্ছে এপিস্ট্যাটিক জিন, আর যে হচ্ছে বাধা পায় সে হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। এটা একটু মাথায় রাখবা। দেন সমপ্রকটতার ক্রিয়ায় F2 জমির ফিনোটাইপিক অনুপাত কত? সমপ্রকটতার কারণে হচ্ছে 1:2:1 হয়, কারণ আমরা জানি নর্মালি মেন্ডেলের প্রথম সূত্রে ফিনোটাইপিক অনুপাত হচ্ছে 3:1 থাকে, সেখান থেকে সমপ্রকটতার কারণে 1:2:1 চলে আসে। এখানে 2:1 আছে, এটা মূলত লিথাল জিনের আর কি ফিনোটাইপিক অনুপাত। দেন মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসের জিনোটাইপ অনুপাত কোনটি? এই প্রশ্নটা হচ্ছে এখানে যদি অপশনটা নাই, বাট এই প্রশ্নটা অনেকেই ভুল করে। ভুলটা কি? এখানে বলছে জিনোটাইপিক অনুপাত। আমরা জানি
মেন্ডেলের মোনোহাইব্রিড ক্রস সূত্র, অর্থাৎ প্রথম সূত্রের যে অনুপাতটা সেটা হচ্ছে 3:1, এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত। এখন এটা হচ্ছে কিন্তু ফিনোটাইপিক অনুপাত, কিন্তু জিনোটাইপিক অনুপাত যদি বলে তখন 1:2:1 হবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে জিনোটাইপিক অনুপাত বলছে সেহেতু 1:2:1। অপশানে যদি 3:1 থাকে অনেকেই 3:1 দাগাবে, কিন্তু এটা দাগানো যাবে না, কারণ এখানে জিনোটাইপিক বলছে। ফিনোটাইপিক বললে 3:1, জিনোটাইপিক বললে 1:2:1। তো এটা মাথায় রাখবা। দেন লিথাল জিনের কারণে ফিনোটাইপিক অনুপাত কত হয়? 2:1। ডাইহাইব্রিড ক্রসে ফিনোটাইপিক অনুযায়ী F2 জেনারেশনে উৎপন্ন জীবের অনুপাত কোনটি? ডাইহাইব্রিড ক্রস মানে এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্র, মেন্ডেলের দ্বিতীয় সূত্র অনুপাত 9:3:3:1। এটা পরীক্ষাতে আসে প্রায়। দেন মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসের ফিনোটাইপিক অনুপাত কোনটি? এটা আমরা এখনই যেটা দেখলাম সেটাই। নিম্নের কোন অনুপাত মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়? ঠিক আছে, 2:1 এটা হচ্ছে লিথাল জিনের ফিনোটাইপিক অনুপাত, অর্থাৎ এটা একটা ব্যতিক্রম। 13:3 এটা কি? এটা হচ্ছে প্রোকার্টিভ স্টেসিসের অনুপাত, সো অবশ্যই এটা একটা ব্যতিক্রম। 9:7 এটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন স্টেসিসের একটি উদাহরণ, ফিনোটাইপিক অনুপাত, সো অবশ্যই এটা একটা উদাহরণ। 3:1 এটা হচ্ছে নর্মাল, যে আমরা জানি জীবের মেন্ডেলের যে মোনোহাইব্রিড ক্রস সূত্রের ফিনোটাইপিক অনুপাত নর্মালি 3:1 হয়। তো এখানে প্রশ্ন হচ্ছে নিম্নের কোন অনুপাতটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম নয়, অর্থাৎ এটা হচ্ছে ব্যতিক্রম নয়, উত্তর হবে ডি। দেন মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত কত? মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত, এটা ফিনোটাইপিক হবে। ফিনোটাইপিক অনুপাত কত? 3:1। আর যদি জিনোটাইপিক বলতো তখন হতো কি 1:2:1, এটা মাথায় রাখবা। দেন রাজা মৌমাছির ক্রোমোজোম সংখ্যা রানী মৌমাছির অর্ধেক। জীবের প্রতিটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ হয় কমপক্ষে এক জোড়া জিন দ্বারা। ঠিক আছে, কমপক্ষে এক জোড়া জিন দ্বারা। মাঝে মাঝে এমন দেখা যায় যে কয়েক জোড়া জিন একসাথে একটি মাত্র বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, বাট কমপক্ষে এক জোড়া থাকা লাগবে। সো এটা একটু মাথায় রেখো যে প্রতিটি জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ হয় কমপক্ষে এক জোড়া জিন দ্বারা। দেন মানবদেহে কয় জোড়া সেক্স ক্রোমোজোম থাকে? এক জোড়া সেক্স ক্রোমোজোম থাকে। গরুর দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত? 60টি। গরুর দেহকোষে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 60। এখানে মানবদেহে একটি কোষে অটোজোমের সংখ্যা কত? অটোজোম বা আমরা জানি টোটাল মানবদেহে হচ্ছে কোষে ক্রোমোজোম সংখ্যা থাকে 46টি, এর মধ্যে অটোজোম থাকে হচ্ছে 44টি এবং 2টি থাকে হচ্ছে সেক্স ক্রোমোজোম। এটা কিন্তু সংখ্যা, যদি জোড়া বলে তাহলে এটা অর্ধেক, এটা অর্ধেক হয়ে যাবে। তো এখানে যেহেতু একটি কোষ, অটোজোমের সংখ্যা কত বলছে, অবশ্যই আসবে হচ্ছে 44। দেন RH ফ্যাক্টর মোট কয়টি? সাধারণ অ্যান্টিজেনের সমষ্টি 6টি, CDE ক্যাপিটাল এবং CDE স্মল, সো 6টি। The law of segregation সূত্রটি কে আবিষ্কার করেন? গ্রোগার জোহান মেন্ডেল। দেন দ্য জার্মপ্লাজম পুস্তকটি রচয়িতা কে? জার্মপ্লাজম হচ্ছে ভাইজম্যান। জার্মপ্লাজম মতবাদটি, বেশ কয়েকটি মতবাদ আছে আর কি, যে প্রাকৃতিক নির্বাচন মতবাদ কাট দেওয়া ডারউইন, দেন অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ কাট দেওয়া, এটা হচ্ছে ল্যামার্ক। এখানে আছে ভাইজম্যানের যে জার্মপ্লাজম সোমাটোপ্লাজম তত্ত্বটা কাট দেওয়া ভাইজম্যান, এবং এই বইটিও হচ্ছে ভাইজম্যানের লেখা, এটা মাথায় রাখবা। দেন ফিলোসফিক জুলজিক, এটা হচ্ছে ল্যামার্কের একটি বই, রচয়িতার নাম কি? ল্যামার্ক। তো হচ্ছে ল্যামার্ক। জার্মপ্লাজম মতবাদের প্রবক্তা কে? এটা আমরা একটু আগে পড়লাম। দ্য জার্মপ্লাজম বইটার রচয়িতা হচ্ছে ভাইজম্যান এবং জার্মপ্লাজম মতবাদের প্রবক্তা হচ্ছে ভাইজম্যান, তো ভাইজম্যান। দেন মিউটেশন তত্ত্ব প্রণয়ন করেন কে? মিউটেশন তত্ত্ব প্রণয়ন করেন হচ্ছে হিউগো দ্য ভ্রিস। দেন বংশগতিবিদ্যার জনক, এটা খুবই কমন একটা প্রশ্ন, গ্রেগর জোহান মেন্ডেল। জেনেরা প্লান্টেনাম পুস্তকটি রচয়িতা কে? এটা হচ্ছে মনে রাখবা ক্যারোলাস লিনিয়াস, জেনেরা প্লান্টেনাম। এরপরে আছে যে সর্বজনীন রক্তদাতা কোনগুলো? আচ্ছা, এই যে রক্তদাতা এবং গ্রহীতা, এখানে যদিও প্রশ্ন তিনটি খুবই ইজি, বাট এখান থেকে একটুখানি বলি যে একটা জিনিস মাথায় রাখবো সবসময়, রক্তদাতা এবং গ্রহীতার মধ্যে যে নিবে তার রক্তে নতুন কোনো অ্যান্টিজেন প্রবেশ করবে না। ঠিক আছে, তো এই কনসেপ্টটা মাথায় রাখবা যে
নতুন অ্যান্টিজেন প্রবেশ করবে না। এই কনসেপ্টটা যদি মাথায় রাখতে পারো তাহলে ব্লাড গ্রুপিং থেকে বা কোন রক্তের গ্রহীতা বা কোন রক্তের গ্রুপ কোন রক্তকে দিতে পারবে বা পারবে না এটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো এবি এবং একই সাথে অ্যান্টিজেনের সাথে আরএইচ ফ্যাক্টরও নতুন, যেখানে আরএইচ নেগেটিভ সে হচ্ছে আরএইচ পজিটিভে যাইতে পারবে, কারণ আরএইচ নেগেটিভে আরএইচ ছিল না, কিন্তু যেখানে যাইতেছে সেখানে ছিল, অর্থাৎ সে নতুন না, সো এটা অবশ্যই যাইতে পারবে। কিন্তু যদি এমন হয় যে আরএইচ প্লাস কোনো রক্ত আরএইচ নেগেটিভে কখনোই যাইতে পারবে না, কারণ আরএইচ প্লাসে আরএইচ ছিল, যদি আরএইচ নেগেটিভে ছিল না, তার মানে যখনই আরএইচ প্লাস কোনো আরএইচ নেগেটিভে যাওয়া হবে তার মানে নতুন করে কিছু ঢুকে যাইতেছে, সেটা কি আরএইচ, সো এটা যাবে না। দেন সেমভাবে একটা জিনিস দেখো, যদি আমরা দেখি এবি হচ্ছে রক্তের গ্রুপ, যদি আমরা বিকে দিই তাহলে হচ্ছে এখানে বিতে যাইতেছে, নতুন না, কিন্তু এ আবার বিতে চলে যাইতেছে, সো এটা অবশ্যই হবে না, কারণ আমরা কি বললাম নতুন কিছু যাবে না। কিন্তু একইভাবে সো এটা সম্ভব না, কিন্তু বি কিন্তু এ বিতে যাইতে পারবে, কারণ বি জাস্ট বিতে যাইতেছে, আর এ তো এক্সট্রা থাকলে সমস্যা না, বাট নতুন কিছু তো অ্যাড হইতেছে না, সো অবশ্যই বি এ বিতে যাইতে পারবে, বাট এ বিতে যাইতে পারবে না। এভাবে দেখা যায় যেটা ও আর কি, ও রক্তের গ্রুপে কিছুই নাই, ঠিক আছে, ওখানে কোনো অ্যান্টিজেনই নাই, তার মানে আরামসে সব গ্রুপের যাইতে পারবে। এই জন্য হচ্ছে ওকে বলা হয় হচ্ছে সর্বজনীন রক্তদাতা। এবং এবি যেহেতু এবিতে এ বি দুইটা হচ্ছে অ্যান্টিজেনই আছে, তো এবিতে নতুন করে তো কিছু আসার চান্স নাই, অর্থাৎ সেজন্য এবিতে যেই দিক না কেন দিতে পারবে, অর্থাৎ এবি হচ্ছে সার্বজনীন রক্ত গ্রহীতা এবং ও হচ্ছে সার্বজনীন রক্তদাতা। এখানে সেটাই বলতেছে যে সার্বজনীন রক্তদাতা হচ্ছে কি ও, কারণ ওতে কোনো অ্যান্টিজেন নাই, যেখানে যাক নতুন কিছু প্রবেশ করবে না। এবং সার্বজনীন গ্রহীতা হচ্ছে এবি, কারণ এবিতে যাই দিক না কেন নতুন কিছু আসবে না, কারণ ওখানে অলরেডি সব কিছু আছে, ঠিক আছে। তো এখানে এই দুইটা খুবই ইজি প্রশ্ন, এর বাইরে যদি কখনো এরকম প্রশ্ন আসে যে এবি মাইনাস কোনটি দিতে পারবে বা পারবে না এরকম, সো এই কনসেপ্টটা কাজে লাগিয়ে উত্তর করে ফেলবা। দেন নিচে কোন ব্লাড গ্রুপে অ্যান্টিজেন নাই? ও ব্লাড গ্রুপ, ওতে কিছুই নাই, অ্যান্টিজেন নাই। প্রচ্ছন্ন লিথাল জিন কোন অবস্থায় জীবের মৃত্যু ঘটায়? প্রচ্ছন্ন লিথাল জিন হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যু ঘটায়, হোমোজাইগাস যখন থাকবে তখনই হচ্ছে সেটা মৃত্যু ঘটাবে। দেন জীবের মৃত্যুর জন্য দায়ী জিনকে বলা হয় লিথাল জিন। পরবর্তী প্রশ্ন হচ্ছে বংশগতির ভৌত ভিত্তি কোনটি? বংশগতির ভৌত ভিত্তি হচ্ছে ক্রোমোজোম। আর প্রশ্ন যদি বলে যে বংশগতির রাসায়নিক ভিত্তি কোনটি, তাহলে কোনটি আসবে? বংশগতির রাসায়নিক ভিত্তি হচ্ছে ডিএনএ, ঠিক আছে। তাহলে বংশগতির ভৌত ভিত্তি ক্রোমোজোম এবং রাসায়নিক ভিত্তি হচ্ছে ডিএনএ, এই দুইটা মাথায় রাখবা। একটি জিনের উপস্থিতিতে অন্যটির কার্যক্ষমতা হারালে কি বলে? এপিস্টাসিস। এবং কি বললাম একটু আগে, যে যেই জিনটা বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে সে হচ্ছে এপিস্ট্যাটিক জিন, এবং যে বাধা পাবে সে হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন, এটাও মাথায় রাখবা। দেন সন্তান মেয়ে হওয়ার জন্য দায়ী কে? আসলে এটা হচ্ছে একটা প্রাকৃতিক ঘটনা, যদিও কাউকে দায়ী করা যায় না, কিন্তু যদি হচ্ছে আমরা সায়েন্টিফিক ব্যাখ্যা দিই তাহলে আসলে দায়ী হচ্ছে মূলত বাবা। কারণ দেখো আমরা জানি কি যে সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স, এটা হচ্ছে স্ত্রী দেহে থাকে এবং পুরুষে থাকে হচ্ছে এক্স ওয়াই, অর্থাৎ যখন হচ্ছে এটার ক্রস হবে তখন দেখো যে স্ত্রী দেহ থেকে এক্সই যাবে, অর্থাৎ সে হচ্ছে এখানে তো ওয়াই নাই, অর্থাৎ সেখানে যেটাই যাক না কেন সেটা কিন্তু কোনো সমস্যা নাই। বাট যদি পুরুষ থেকে অর্থাৎ বাবার থেকে যদি এক্সটা আসে তখন হচ্ছে এক্স, অর্থাৎ মেয়ে হবে, আর যদি বাবার ওখান থেকে যদি ওয়াইটা আসে তাহলে ওখানে হচ্ছে ছেলে বা পুত্র সন্তান জন্মাবে। তাহলে দায়ী যদি করতেই হয় তাহলে মূলত বাবাকে দায়ী করা উচিত, কারণ বাবার হচ্ছে ক্রোমোজোমে এক্স ওয়াই দুইটাই আছে, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখবা, সন্তান মেয়ে হওয়ার জন্য দায়ী হচ্ছে মূলত বাবা। দেন একটি জিন যখন অন্য একটি নন এলিক জিনের কার্যপ্রকাশে বাধা দেয় তখন সেই প্রক্রিয়াকে কি বলা হয়? এখানে প্রক্রিয়া বলছে আর কি, প্রক্রিয়া হচ্ছে এপিস্টাসিস। এপিস্টাসিসের সাথে মানে একই রকম দেখতে এডোস্টাসিস ছিল, তো ভালোভাবে পড়ে উত্তর দিও, নাহলে প্রথমে এডোস্টাসিসটা দেখে খুশি হয়ে হচ্ছে এপিস্টাসিস ভেবে উত্তর করো না, তাহলে কিন্তু সমস্যা। দেন যে জিনের উপস্থিতি বাহকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাই কি বলে? এটা আমরা আগেই পড়লাম যে
যে জিনের উপস্থিতিতে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাকে বলে হচ্ছে লিথাল জিন। লিথাল জিন এটা আমরা পড়ছি। দেন একটি জিন যখন অন্য একটি নন অ্যালিক জিনের সকল কার্যকারিতার প্রকাশে বাধা দেয় তাকে কি বলে? এই যে এখানে প্রক্রিয়াটার কথাই বলছে, তো এপিস্টাসিস হবে, এটা আমরা আগেও পড়লাম। দেন হোমোজাইগাস অবস্থায় কোন জিন জীবের মৃত্যু ঘটাতে পারে? অবশ্যই লিথাল জিন হোমোজাইগাস অবস্থায় মৃত্যু ঘটাতে পারে। দেন লিথাল জিনের প্রভাব নেই কোন রোগে? এখানে বেশ কয়েকটা রোগের নাম রয়েছে বইয়ে, সো এই রোগগুলোর নাম মুখস্থ করবা। দেন ওখানে হচ্ছে অস্টিওপোরোসিসটা নেই, আছে হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, জন্মগত ইকথিওসিস, সিকল সেল অ্যানিমিয়া। আগের এডিশনের বই আরও কয়েকটা নতুন ছিল, তো এখানে এটা পড়বা। অস্টিওপোরোসিস ওখানে নাই, অর্থাৎ অস্টিওপোরোসিসের ক্ষেত্রে লিথাল জিনের কোনো প্রভাব নাই। দেন নিচের কোন জিনোটাইপ সর্বাধিক সংখ্যক গ্যামেট তৈরি করবে? এটা হচ্ছে বেশ ট্রিকি একটা প্রশ্ন। যেখান থেকে মনে করো যে সবথেকে বেশি গ্যামেট তৈরি করা সম্ভব, সেখান থেকে হচ্ছে মানে যেখান থেকে মূলত ভিন্নধর্মী গ্যামেট বেশি পাওয়া যাবে, সেখানে হচ্ছে গ্যামেট মানে সবচেয়ে বেশি গ্যামেট তৈরি হবে। কারণ এখানে দেখো, এখানে হচ্ছে স্মল এ দুইটা, অর্থাৎ এ আর আর তিনটা আসতেছে মাত্র। দেন এখানে দেখো, এখানে হচ্ছে এ এ এখান থেকে দুইটার মধ্যে একটা আর, এখানেও তিনটা। দেন এখানে এখানে এ এ আর তিনটা। বাট এইটা দেখো, এখানে হচ্ছে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল আর স্মল আর চারটা আছে, অর্থাৎ এখান থেকে হচ্ছে বেশি গ্যামেট তৈরি করবে। দেন তাহলে উত্তর আসবে এ এ আর আর, এটা ক্যাপিটাল এটা। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এই ধরনের প্রশ্ন আসলে যাতে আনসার করতে পারো। দেন জীবের প্রকাশিত লক্ষণকে কি বলা হয়? যেই জীবের যেই ইয়াটা প্রকাশ পায় সেটা হচ্ছে মূলত ফিনোটাইপ বা ফেনোটাইপ, যেটাই বলো না কেন। এবং এই ফিনোটাইপের জন্য যাই যে জিন যুগলের যে গঠন, সেই গঠনটাকে বলা হয় হচ্ছে জিনোটাইপ। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। দেন ফিনোটাইপ হচ্ছে লক্ষণ, আর জিনোটাইপ হচ্ছে নিয়ন্ত্রণ করে যে জিনটা আর কি। দেন দৈত্যপ্রচ্ছন্ন ও এপিস্টেসিসের উদাহরণ কোনটি? এটা আমরা আগেই পড়ছি, মুখ বধিরতা, জন্মগত মুখ বধিরতা। এর অনুপাত 9:7, এটা আমরা পড়ে ফেলছি। দেন কোন F1 জীবকে তার প্যারেন্টের সাথে ক্রস করানোর নাম কি? প্যারেন্টের সাথে, এটা মূলত নিম্ন শ্রেণীর এর প্রাণীতে হয়। তো প্যারেন্টের সাথে অর্থাৎ সে একটুখানি পিছায় যেহেতু গেছে, সেহেতু ব্যাক ক্রস। কারণ নিজের একটা জেনারেশন থেকে প্যারেন্ট অর্থাৎ পিতা বা মাতা অর্থাৎ পিছায়, ঠিক আছে, তো পিছিয়ে যেহেতু গেছে সেহেতু এটা ব্যাক ক্রস, এটা মাথায় রাখলেই হবে মূলত। এবং মেন্ডেলের প্রথম সূত্রের নাম কি? পৃথকীকরণ সূত্র, এটা পড়বা। দেন এনজাইম কি দ্বারা গঠিত? এনজাইম হচ্ছে প্রোটিন দ্বারা গঠিত। এনজাইমের বেশ কয়েকটা বৈশিষ্ট্য আছে, এটা মূলত রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে পড়বা। মানে এনজাইমের বেশ কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে কি এনজাইম প্রোটিন, ঠিক আছে। ক্রোমোজোম বহির্ভূত বৃত্তাকার ডিএনএ, এটা কি? বৃত্তাকার ডিএনএ কি বলা হয়? প্লাজমিড। এটাও নর্মাল একটা প্রশ্ন, কিন্তু গুরুত্বপূর্ণ অবশ্যই। মধু উৎপাদনের জন্য মৌমাছি পালন পদ্ধতিকে কি বলে? মৌমাছি পালন পদ্ধতি হচ্ছে এপিকালচার, ঠিক আছে, এপিকালচার, এটা মনে রাখবা। মৌমাছি পালন করাকে বলা হচ্ছে এপিকালচার। দেন পাখি চাষকে বলা হয় হচ্ছে পাখি নিয়ে অধ্যয়ন করা হয় যেখানে, তাকে বলা হচ্ছে অর্নিথোলজি। বা সরীসৃপ নিয়ে আলোচনা করা, সেটা হচ্ছে হারপেটোলজি। যদিও এটা হচ্ছে কি নিয়ে অধ্যয়ন করা সেটা বলতেছি, বাট এখানে উৎপাদন মানে চাষকে বলা হচ্ছে এপিকালচার, ঠিক আছে। চাষ করা মানে কালচার আর এপিটা, তো এটা মাথায় রাখো, এরকম প্রশ্ন আসে মাঝে মাঝে। দেন আজকের মতো এই পর্যন্তই ছিল। তো আর কি নেক্সট আমরা আরেকটা কোনো ক্লাস নিয়ে আর কি হাজির হব।